আগের এপিসোডে আপনারা শুনেছিলেন দীপু ঝাড়খণ্ডের পুরানমাসা গ্রামের ফরেস্ট গার্ড হিসেবে নিয়োগ হয়। ওখানে গিয়ে জানতে পারে পুরানমাসা গ্রামে ছেয়ে আছে মাংস খেকোর আতঙ্ক। রুমে গিয়ে বিশ্রাম নেওয়ার সময় তার ঘুম ভাঙে জানালায় একটি খটখট আওয়াজে। এবার তারপর জানালার সামনে গিয়ে ওই পাশটা একটু ভালো করে দেখার চেষ্টা করলো। অন্ধকারের মধ্যে খুব ভালো করে বোঝা যাচ্ছে একজন লম্বা গোছের মানব দেহ দাঁড়িয়ে আছে জানালার ওপারে। তবে অন্ধকার থাকার কারণে তার শরীরের আকার আকৃতি বোঝা গেলেও তার মুখমণ্ডল বোঝা যাচ্ছে না। ভয় নাকের কাছে ঠিক যতটা ঘাম জমাট বেঁধেছিল, এইবারে বুকের ভিতরে কেউ যেন হাতুড়ির বাড়ি মারতে শুরু করলো। দীপুর একবার মনেও হলো যে জানালাটা সে খুলে দেখবে। একবার জানালার দিকে হাতও বাড়ালো, আবার পরক্ষণে এও মনে হলো যে জানালাটা খোলা আদৌ উচিত হবে। তো মনে হয় জানালা যদি সে না খোলে তবে জানালার ওই পারে কি আছে তা সে জানবেই বা কিভাবে। মনের মধ্যে যেন ঝড় বয়ে যাচ্ছিল দীপুর। মনে অগাধ সাহস জুগিয়ে শেষে ঠিক করলো সে জানালা খুলবে। মনের সমস্ত বল লাগিয়ে জানালার লক খুলে হ্যাচকা টান মারল। জানালা খুলতেই ওই পার থেকে একটা চেনা গলা শোনা গেল। আরে মঙ্গলুদা, তুমি? দীপু যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো, বলল, হ্যাঁ সাব, অনেকক্ষণ দিয়ে আপনাকে ডাকছি। দরজায় অনেকবার নকও করেছি, আপনি দরজা খুলছেন না দেখে শেষে জানলায় এসে ধাক্কা মারছিলাম, যদি আপনার ঘুম ভাঙে। এইবারে দীপু একটু লজ্জায় পড়ল। লজ্জা পেয়ে খানিক হাসতে হাসতে বলে, উফ মঙ্গলুদা, কিছু মনে করো না, টায়ার্ড ছিলাম তো, কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। না না, আমরা বুঝতেই পেরেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। আপনি ফ্রেশ হয়ে বাইরের দিকে আসুন, সকলে মিলে চা খাওয়া হবে। কথাটা বলে মঙ্গলু চলে গেল। দীপু নিজের মনেই ভাবতে শুরু করলো যে তার এতটা গাঢ় ঘুম যে এর আগে কবে হয়েছিল তার সত্যিই মনে নেই। জানালা বন্ধ করে ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার জন্য তৈরি হয় দীপু। বাইরে গিয়ে দীপু দেখে গৌরাঙ্গদা ও মঙ্গলু বোনফায়ার জাতীয় কিছু একটা করে অপেক্ষা করছে দীপুর জন্য। দীপুকে দেখে গৌরাঙ্গদা বলে, এই এই স্যার আসছেন, স্যার, স্যারকে বসতে দে। হে মঙ্গলু বসতে দে। দীপুর সামনে মঙ্গলু একটা ছোট কাঠের টুল এগিয়ে দিল। সেখানে বসতেই গৌরাঙ্গদা বলে, স্যার, আজকে আপনার জন্য বিশেষভাবে দেশি মুরগির কাবাব বানাচ্ছি, আপনি খাবেন তো? আরে এইসব আবার করার কি দরকার ছিল? মাঝখান দিয়ে মঙ্গলু বলে ওঠে, স্যার, গৌরাঙ্গদা তো আমাদের মাংস রান্নার একদম স্পেশালিস্ট হয়ে গেছে। আপনি তো আছেন, দেখুন না প্রত্যেক দিন আপনাকে কত রকম মাংস খাওয়ায়। মুরগি পাঠা তো আছেই, সঙ্গে বনমুরগি, ডাক পাখি, বক, এগুলোর মাংস খেয়েছেন কোনোদিন? দীপু খানিক হতভম্বের মতন তাকিয়েছিল মঙ্গলুর দিকে, তারপর বলে, বাবা, আমি সত্যি মুরগি পাঁঠার কিছু কিছু মাংস ছাড়া এইসব মাংসের কথা শুনিও নি। এইসব মানুষ খায়? খায় মানে চেটে পুটে খায়। গৌরাঙ্গদা রান্না করে দিলে আপনি চেটে পুটে খাবেন। কাল স্যারকে ফিরতে দিন, স্যারের কাছে শুনবেন গৌরাঙ্গদার রান্নার কথা। কথা বলতে বলতে মঙ্গলু একখানা কাবাবে কামড় দিয়ে বলে, স্যার আর দেরি করবেন না, খেয়ে দেখুন। কথাটা শুনে দীপু বাটিতে রাখা একখানা কাবাব তুলে তাতে কামড় বসিয়ে বলে, আহ গৌরাঙ্গদা, কাবাবটা কিন্তু বেশ হয়েছে। আমিও কিন্তু তোমার রান্নার ভক্ত হয়ে গেলাম। ওই রাতটা দীপুর বেশ কাটলো।
রাতে দীপুর জন্য গৌরাঙ্গদা রুমালি রুটি ও কাবাব কষা বানিয়ে এনেছিল। তৃপ্তি করে পেট আইঢাই করে খেলো সেই দিন দীপু। তারপর ঘুম ভাঙলো তার দরজার নখের আওয়াজে। দরজা খুলতেই দীপু দেখলো দরজার বাইরে এসে গৌরাঙ্গদা দাঁড়িয়েছে। স্যার, ফ্রেশ হয়ে বাইরে আসুন, বড় স্যার এসেছেন, বললেন আপনার সঙ্গে ব্রেকফাস্ট করবেন। কথা শুনে দীপু তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে বেরিয়ে ছোটে ক্যাম্পের দিকে। ক্যাম্পে ঢুকতে দীপু সব থেকে প্রথমে যেটা লক্ষ্য করে সেটা হলো জেনারেল দিগ্বিজয়ের চেহারা। পাহাড় বললে মন্দ হবে না। গায়ে একটা ব্রাউন রঙের সোয়েটার, চোখে চশমা এবং তার হাতগুলো দীপুর মতন দুজনের হাতের সমান। বয়স 60 পেরিয়েছে, তবে চুলে তেমন একটা পাক ধরেনি, এখনো বেশ ফিট। দীপুকে দেখে চেয়ার থেকে উঠে বলে, এসো এসো ইয়াং ম্যান, আমি অনেকটাই সকালে এসেছি। তা রাতে ঘুমটা ঠিকঠাক হয়েছিল তো? আগে স্যার। আসলে দীপু, আমার নাম ঠিক দিগ্বিজয় নয়, আমার আসল নাম হচ্ছে দিগন্ত মুখার্জি। যখন সার্ভিসে ছিলাম তখন একটা বড় তোলাবাজারি গ্যাংকে পাকড়াও করেছিলাম। তারপর দিয়ে পরপর আমাদের টিম বেশ বড় বড় কয়েকটা কেস সলভ করে। আমি লিড করেছিলাম টিমটা। তা পরপর অমন গোলমেলে কেস সলভ করায় আমার ডিপার্টমেন্ট থেকে আমাদের বড় বড় কিছু স্যারেরা আমাকে দিগ্বিজয় ডাকতে শুরু করে। এমনিতেই নাম দিগন্ত, ওখান থেকে দিক, আর পরপর কেস সলভ করার কারণে বিজয়, ওখান থেকেই হয়ে গেল দিগ্বিজয়। বেশ কয়েক বছর লালবাজারেও ছিলাম, তবে বেশি দিন ভালো লাগেনি। দেখলাম সবই আছে, তবে ওই শান্তিটা নেই। শান্তি খুঁজতেই চলে এলাম এই ঝাড়খণ্ডে। ভালো আছি, এখানে বেশ ভালো আছি। কথাগুলো মন্ত্রমুগ্ধের মতন শুনছিল দীপু। হঠাৎ দীপুর মাথায় মাংস কেকর কথাটা এলো। বলে বসলো জেনারেল দিগ্বিজয়ের সামনে, স্যার, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। দীপু একখানা ঢোক গিলে কথাটা বলে বসলো দিগ্বিজয়ের সামনে, মানে স্যার, আসার সময় একটা ঘটনা শুনলাম ওই মাংস কেকর ব্যাপারে। জিনিসটা কি যদি একটু বলতেন তবে ভালো হতো আর কি। অনেক কিছুই শুনলাম, তবে কোনো কিছুতেই কেন জানি না বিশ্বাস করে উঠতে পারছি না। আপনি বলুন না যদি। ও, কথাটা তবে তোমার কানে গেছে। যাই হোক, আমি তোমাকে বলতাম এমনিতেই। দেখো, জিনিসটা শুরু হয়েছিল গত বছরের প্রথম দিকে। গ্রামের একজন লোককে হঠাৎ করে পাওয়া যাচ্ছিল না। দুদিন পর ওই লোকটার দেহ পাওয়া যায় ওই জঙ্গলের মধ্যে, হাত পা কাটা অবস্থায়। এরপরে কিছুদিন বন্ধ ছিল, আমরা ভেবেছিলাম হয়তো কোনো জঙ্গলি জানোয়ারের কাজ। এরপর তোমারই মতন একজন জুনিয়র ফরেস্ট গার্ড জয়েন করেছিল। বারণ করেছিলাম রাতের বেলা জঙ্গলের দিকে যাবে না, যদি যাও তবে কাউকে নিয়ে যেও। শোনেন, ওকে আজও খুঁজে পাওয়া যায়নি। ওর পরে রিভু বলে একজন জয়েন করেছিল, তাকেও বারণ করেছিলাম যে এইসব নিয়ে বেশি চিন্তা ভাবনা করো না। ও জিনিসটাকে নিয়ে রীতিমতো রিসার্চ করা শুরু করে দিয়েছিল। রাতের বেলা খোঁজ করতে গেছিল আমাদেরকে না বলে, আর ফেরেনি। ওর বডি আমরা পাই একদিন পর, জঙ্গলের দক্ষিণ দিকে একটা গাছের পাশে, হাত পা কাটা অবস্থায় পাওয়া যায়। তবে স্যার, ব্যাপারটা যদি সলভ হয়ে যায় তবে অসুবিধা কোথায়? দেখো, কিছু কিছু জিনিস থাকে যার নিয়ে বেশি ঘাটাঘাটি করে নেই। রীতিমতো আমার রিসার্চ বলতে যদি ওকে খোঁচা না দেওয়া হয় তবে ও কাউকে কোনো ক্ষতি করে না। তোমাকেও বলছি, ওইসব নিয়ে বেশি ভাবনা চিন্তা করো না। যে কাজ বুঝিয়ে দেব মন দিয়ে করো, দেখবে তোমারও ভালো হবে। কথাগুলো দীপু শুনলো বটে, তবে মাংস কেকুর ব্যাপারে ওর আগ্রহ যেন আরো বেড়ে গেল। মনে কিছু প্রশ্ন যেন মাছের কাঁটার মতন গলায় খচখচ করতে শুরু করলো। ব্রেকফাস্ট শেষ করে ঘরে গিয়ে ইউনিফর্ম পরে একটা কিছু ভাবতে ভাবতে বসে পড়ল দীপু। আচ্ছা, মাংস কেকুর ব্যাপারে যদি রহস্যটা ফাঁস হয়েই যায় তবে দিগ্বিজয় স্যারের অসুবিধাটা কোথায়? স্ট্রেঞ্জ।
বিগত 6 মাস ধরে দীপুর কাজ বেশ ভালোই চলছে। কাজ বলতে দিনে 3 বার পুরান মাসা গ্রামটি মঙ্গলুর সাথে প্রদক্ষিণ করা, গ্রামে যদি কোনো মানুষের কোনো বিপদ ঘটে তবে তা কি করে মেটাতে হবে সেদিকে নজর দেওয়া, কোনো বন্য প্রাণী যদি গ্রামে হামলা করে তবে সেই বন্য প্রাণীগুলিকে নিরাপদে আবারও বনে ছেড়ে আসা, এমনই কিছু কাজবাজ নিয়ে বেশ খুশি ছিল দীপু। এরই মাঝে বিগত 6 মাসের মধ্যে গ্রামের 2জন নিখোঁজ হয়েছে। দুজনের মধ্যেই দুজনকেই খুঁজে পাওয়া যায়নি, একজন মহিলা ও একজন বাচ্চা ছেলে। গ্রামের সবাই মনে করেছে যে দুজনকেই মাংস খেকো তুলে নিয়ে গেছে। মাংস খেকোর ব্যাপারটা যেন দীপুকে একদমই রেহাই দিচ্ছে না। ব্যাপারটাকে নিয়ে দিগ্বিজয়কেও জানিয়েছে সে, তবে দিগ্বিজয় এতে তেমন কোনো হেলদোল দেখায়নি। যতবারই বলেছে ততবারই ওই একই কথা। শেষে দীপু এই নারকীয় হত্যাকাণ্ডগুলোর একদম শেষ দেখার কারণেই মাংস খেকোকে নিয়ে কিছু কিছু তথ্য সংগ্রহ করতে শুরু করে। যেমন মাংস খেকোর নির্দিষ্ট সময় একমাত্র রাতে করে গ্রামবাসীরা বেরোলেই তাদের ক্ষতি হচ্ছে। মাংস খেকো বলে আদৌ যদি কিছু থাকে তবে বডিগুলো সে সম্পূর্ণটাই কি গিলে খাচ্ছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? কারণ সম্পূর্ণ জঙ্গল তারা তন্ন তন্ন করে খোঁজার পরও সে দুটো বডি আজও পাওয়া যায়নি। এদিকে কিন্তু দীপুর দিনগুলো বেশ সুন্দর কাটছিল। গৌরাঙ্গদার প্রতিদিন নিত্য নতুন রান্না, নতুন নতুন মাংস রান্নায় বেশ আনন্দ পাচ্ছিল দীপু। কখনো মুরগি, কখনো পাঁঠা, আবার কখনো ভেড়ার মাংস। ডাক পাখি, বক, কোনো কিছুই বাদ যায়নি। একদিন রাত 9:30, ডিউটি শেষ করে সবে মাত্র জামা কাপড় বদলে নিজের রুমে বসেছে দীপু। দীপুর ঘরের সামনের জানালাটা খোলা ছিল। আর মনে জঙ্গলের দিকে দেখতে দীপু লক্ষ্য করে কি একটা যেন হলদেটে আলোর মতন কিছু ধীরে ধীরে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। দীপুর মনে একবার প্রশ্ন এলো, এত রাতে জঙ্গলের দিকে কে গেল? গ্রামে তো বারবার গ্রামবাসীকে বলাই আছে যে রাতে করে যেন কেউ জঙ্গলের ভেতর না যায়। তবে হয়তো আরো একটা গ্রামবাসীর অঘোরে প্রাণ চলে যাবে সেই ভেবেই একটা টর্চ নিয়ে দীপু ছুটে সেই দিকে। অফিসের বাইরে দিগ্বিজয়ের গাড়ি ছাড়া কিছুই ছিল না। দীপুর একবার মনেও হলো যে কথাটা দিগ্বিজয়কে জানানো দরকার, তবে পরক্ষণে আবারও সেই একই উত্তর আসবে বলে সে কিচ্ছু জানায় না। এদিকে একখানা টর্চ নিয়ে সেই মুহূর্তে ছুটতে শুরু করে সে জঙ্গলের ভেতরে। যখন সে জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছে ঠিক সেই সময় জঙ্গলের ভিতর থেকে একটা কেমন যেন আর্তনাদের আওয়াজ পায় দীপু। করে দীপু ছুটতে থাকে সেই দিকে। জঙ্গলের ভেতরে অন্ধকার এতটাই গাঢ় ছিল যে দীপু কোন দিকে ছুটে চলেছে তা দীপু নিজেই জানতো না। হঠাৎ জঙ্গলের উত্তর দিক থেকে আবারও আসে সেই আর্তনাদ। দীপু ছুটতে ছুটতে গিয়ে পৌঁছয় জঙ্গলের উত্তর পূর্ব দিকের একদম শেষ দিকে। এই কদিনে দীপু জঙ্গলের বেশ কিছু জায়গায় ঘুরেছে, তবে এই দিকটা দীপুর জন্য একদম নতুন। হঠাৎ দীপুর নজরে পড়ে জঙ্গলের মাঝামাঝি জায়গায় একটা ছোট্ট কুঁড়ে ঘরের দিকে। ওর ভেতরে এক প্রকার হলুদ আলো জ্বলছে। টর্চ নিভিয়ে ধীরে ধীরে দীপু এগোতে থাকে সেই ঘরের দিকে। ঘরটা খুব একটা বড় নয়, খুব জোর হলে 9 ফুট বাই 8 ফুট। চড়া পাতা ও খড় দিয়ে ছাউনি করা। সম্পূর্ণ ঘরটি কাঠ দিয়ে তৈরি। দীপুর অদ্ভুত লাগে এটাই ভেবেছে, জঙ্গলের মাঝে এমন ঘর থাকার কারণটা কি। ধীরে ধীরে এগিয়ে দীপু সেই ঘরের কাছে গিয়ে পৌঁছলো। সেই ঘরের কাঠের দেওয়ালের একটা ছোট্ট ছিদ্র দেখে এক চোখ বন্ধ করে উঁকি মারল সে, এবং দেখলো
একটা নিরীহ গ্রামবাসী মহিলা, মুখ হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে ঘরের কাঠের মেঝের ওপরে। আর টেবিলে রাখা আস্ত একটা কাঁচি, ছুরি ও একটা ধারালো করাত এবং অন্যান্য আরো কিছু ধারালো অস্ত্র। ভয়ে পেয়ে দীপু পেছনের দিকে সরে আসবে, ঠিক সেই সময় কিছু একটা প্রবল আঘাতে অজ্ঞান হয়ে পড়ে দীপু। দীপুর জ্ঞান ফেরে একটা করাতের আওয়াজে। জ্ঞান ফিরতে চোখ খুলে দীপু দেখে দীপুর থেকে কিছুটা দূরে একটা ভীষণ চেনা চেহারা একটা ধারালো করাত নিয়ে কিছু একটা কাটছে। কিছু একটা নয়, ওটা আস্ত একটা মৃতদেহ। এটা সেই মহিলার মৃতদেহ, যে মহিলাটাকে দীপু কিছুক্ষণ আগে হাত পা বাঁধা অবস্থায় কাঠের মেঝেতে পড়ে থাকতে দেখেছিল। ও গৌরাঙ্গদা, তুমি তুমি সে মাংস খেকো? দূরে টেবিলের সামনে একটা করাত নিয়ে মৃতদেহটা কাটতে কাটতে গৌরাঙ্গদা খ্যার খ্যারে গলায় হাসতে হাসতে বলে, কি স্যার, ঘুম ভেঙেছে? ও ক্ষমা করবেন, আপনি তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তবে তুমি সে মাংস খেকো? মাংস খেকো, মাংস খেকো? ওসব মাংস খেকো টাংস খেকো আমি নই। তবে হ্যাঁ, নরম মাংসটা আমি খুব একটা খারাপ রান্না করি না। খাবেন নাকি? খাবেন নাকি স্যার? দীপু কথাটা শুনে উত্তেজিত হয়ে উঠতে গেল, তবে উঠতে পারল না। এতক্ষণ পর সে অনুভব করলো যে তার হাত পা সম্পূর্ণটাই বাঁধা এবং সে বসে আছে একটা চেয়ারের ওপরে। শয়তান, তুই তুই শয়তান, তুই তুই একবার একবার আমার হাতটা খুলে দে, হাতটা খুলে দে, সব বলে দেবো, আমি সব জানিয়ে দেবো বিজয় স্যারকে, সব জানিয়ে দেবো। গৌরাঙ্গর মুখে দেখা গেল আবার সেই পিশাচিও হাসি। আপনি না স্যার বড্ড মজা করেন জানেন তো। আপনার আপনার মনে হয় এতদিন ধরে আমি এত কিছু করে আসছি, দিগ্বিজয় স্যার কি কিছুই জানেন না? আচ্ছা ওসব কথা বাদ দিন, ছাড়ুন। আপনি বলুন তো, আপনার মাথায় কে বাড়ি মেরেছিল? কথাটা বলার সঙ্গে সঙ্গে দীপুর পিছনে থেকে এক পা করে মুখে চুরুট ধরিয়ে দীপুর সামনে এসে দাঁড়ালো। স্যার, আপনিও? জেনারেল দিগ্বিজয়। হ্যালো ইয়াং ম্যান। দিগ্বিজয় চুরুটি একখানে লম্বা টান দিয়ে বলে, কি করবো বলো দীপু, সরকার যা টাকা দেয় তা দিয়ে ভালো থাকা যায়, তবে সুখে থাকা যায় না। কোনোদিন নরম মাংস খেয়েছো? গৌরাঙ্গ যা ভালো রান্না করে না, আহা, স্বাদ যেন মুখে লেগে থাকে। তুমি না হয় একটা কাজ করো, যেমন চলছে তেমন চলতে দাও। সে সরকার তো তোমায় মাইনে দেবেই, তবে আমি তোমায় উপরি 30,000 টাকা এক্সট্রা দেব। বলো, রাজি আছো? ছি স্যার, কি পান এই গরিব মানুষদেরকে মেরে? কি পান? দিগ্বিজয় গৌরাঙ্গর দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে বলে, গৌরাঙ্গ দেখ কি বলছে, দেখ কি পাই। যা আমি যা পাই তা দিয়ে পুরো দুনিয়া চলে, যা দিয়ে পুরো দুনিয়াটাকে কেনা যায়। মানুষের শরীরের অর্গানের জন্য যা টাকা পাওয়া যায়, এখন তার থেকে খুব বেশি টাকা পাওয়া যায় মানুষের মাংস বিক্রি
বিক্রি করে। চোরাই মার্কেটে মাংসের দাম জানো? প্রত্যেক কেজির দাম 3 লাখ। ছাড়ো ওসব কথা, তুমি বলো, তাই কি ভাবলে? না স্যার, না, আমি আপনাদের মতন আর যাই হোক জানোয়ার হতে পারবো না। সালা অদ্ভুত দুনিয়া, মানুষ মরতে রাজি তবে স্যাক্রিফাইস করতে রাজি না। গৌরাঙ্গ, শেষ করে দাও। কথাটা শুনে গৌরাঙ্গ ধারালো করাত নিয়ে এগিয়ে এলো দীপুর দিকে। স্যার একটু লাগবে, স্যার একটু লাগবে, একটু লাগবে স্যার। নমস্কার, আজকের বিশেষ বিশেষ খবর। ঝাড়খণ্ডের পুরানমাসা গ্রাম থেকে খবর আসছে, জেনারেল দিগন্ত মুখার্জি এই মুহূর্তে গ্রেপ্তার। জুনিয়র ফরেস্ট গার্ড দীপু শিকদারের একটি অডিও কলিংয়ের দ্বারা সেই জায়গায় খবর পায় ঝাড়খণ্ড থানার পুলিশ। এই নরমাংস বিক্রয় কাণ্ডে অভিযুক্ত সিনিয়র ফরেস্ট গার্ড জেনারেল দিগন্ত মুখার্জি ও তার হেল্পিং হ্যান্ড গৌরাঙ্গ এই মুহূর্তে গ্রেপ্তার। তবে দুঃখের বিষয়, জুনিয়র ফরেস্ট গার্ড দীপু শিকদারকে বাঁচানো সম্ভব হয়নি। কেমন লাগলো আজকের গল্প? আশা করছি আজকের গল্প তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আমরা ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।